আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। আপনাদের সুবিধার্থে উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এখন শুরু করছি দ্বিতীয় পর্ব। জ্যাঠাইমা। ডাক শুনিয়া বিশ্বেশ্বরী ভাড়ার ঘর হইতে বাহিরে আসিলেন। বেনির বয়সের সঙ্গে তুলনা করিলে তাহার জননীর বয়স ৫০-এর কম হওয়া উচিত নয়, কিন্তু দেখিলে কিছুতেই ৪০-এর বেশি বলিয়া মনে হয় না। রমেশ নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল। আজও সেই কাঁচা সোনার বর্ণ। একদিন যে রূপের খ্যাতি এ অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজও সেই অনিন্দ্য সৌন্দর্য তাহার নিটোল পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারে নাই। মাথার চুলগুলি ছোট করিয়া ছাটা, সুমুখের ২-১ গাছি কুঞ্চিত হইয়া কপালের ওপর পড়িয়াছে। চিবুক, কপোল, অষ্টাধর, ললাট সবগুলি যেন কোনো বড় শিল্পীর বহু যত্নই বহু সাধনার ফল। সবচেয়ে আশ্চর্য তাহার ২টি চক্ষুর দৃষ্টি। সেদিকে ক্ষণকাল চাহিয়া থাকিলে সমস্ত অন্তঃকরণ যেন মহাবিষ্ট হইয়া আসিতে থাকে। এই জ্যাঠাইমার রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে একসময় বড় ভালোবাসিতেন। বধূ বয়সে যখন ছেলেরা হয় নাই, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া এই ২টি জায় যখন একযোগে চোখের জল ফেলিতেন, তখন এই স্নেহের প্রথম গ্রন্থি বন্ধন হয়। তারপরে গৃহবিচ্ছেদ, মামলা মোকদ্দমা, পৃথক হওয়া, কত রকমের ঝড়ঝাপটা এই ২টি সংসারের ওপর দিয়ে বহিয়া গিয়াছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই। বহু বর্ষ পরে সেই ছোট বউয়ের ভাড়ার ঘরে ঢুকিয়া তাহারই হাতের সাজানো এই সমস্ত বহু পুরাতন হাঁড়ি কলসির পানে চাহিয়া জ্যাঠাইমার চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছিল। রমেশের আহ্বানে যখন তিনি চোখ মুছিয়া বাহিরে আসিলেন, তখন সেই ২টি আরক্ত আর্দ্র চক্ষুপল্লবের পানে চাহিয়া রমেশ ক্ষণকালের জন্য বিস্ময়াপন্ন হইয়া রইল। জ্যাঠাইমা তাহা টের পাইলেন। তাহাতেই বোধ করি এই সদ্য পিতৃহীন রমেশের প্রতি দৃষ্টিপাত করিতেই তাহার বুকের ভিতরটা যেভাবে হাহাকার করিয়া উঠিল, তাহার লেশমাত্র তিনি বাহিরে প্রকাশ পাইতে দিলেন না, বরং একটুখানি হাসিয়া বলিলেন, চিনতে পারিস রমেশ? জবাব দিতে গিয়ে রমেশের ঠোঁট কাঁপিয়া গেল। মা মারা গেলে যতদিন না সে মামার বাড়ি গিয়াছিল, ততদিন এই জ্যাঠাইমা তাহাকে বুকে করিয়া রাখিয়াছিলেন এবং কিছুতে ছাড়িতে চাহান নাই। সেও মনে পড়িল, এবং এও মনে হইল সেদিন ও বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নাই বলিয়া দেখা পর্যন্ত করেন নাই। তারপরে রমাদের বাটিতে বেনির সাক্ষাতে এবং অসাক্ষাতে তাহার মাসির নিরতিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয় বুঝিয়া আসিয়াছিল এ গ্রামে আপনার বলিতে তাহার আর কেহ নাই। বিশ্বেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ছি বাবা, এ সময় শক্ত হতে হয়। তাহার কণ্ঠস্বরে কোমলতার আভাসমাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল। সে বুঝিল, যেখানে অভিমানের কোনো মর্যাদা নাই, সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে। কহিল, শক্ত আমি হয়েছি জ্যাঠাইমা, তাই যা পারতুম নিজেই করতুম, কেন তুমি আবার এলে? জ্যাঠাইমা হাসিলেন, কহিলেন, তুই তো আমাকে ডেকে আনিসনি রমেশ, যে তোকে তার কৈফিয়ত দেব। তা শোন, বলি, কাজকর্ম হবার আগে আর আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না। যাবার সময় ভাড়ারের চাবি তোর হাতেই দিয়ে যাব, আবার কাল এসে তোর হাত থেকেই নেব, আর কারো হাতে দিসনি যেন। হারে, সেদিন তোর বড়দার সঙ্গে দেখা হয়েছিল? প্রশ্ন শুনিয়ে রমেশ দ্বিধায় পড়িল। সে ঠিক বুঝিতে পারিল না তিনি পুত্রের ব্যবহার জানেন কি না। একটু ভাবিয়া কহিল, বড়দা তখন উত্তুবাড়ি ছিলেন না। প্রশ্ন করিয়াই জ্যাঠাইমার মুখের ওপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়াছিল। রমেশ স্পষ্ট দেখিতে পাইল তাহার এই কথায় সেই ভাবটা যেন কাটিয়া গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল। হাসি মুখে স্নেহের অনুযোগের কণ্ঠে বলিলেন, আমার কপাল, এই বুঝি? হারে, দেখা হয়নি বলে আর যেতে নেই? আমি জানি রে, সে তোদের ওপর সন্তুষ্ট নয়, কিন্তু তোর কাজ তো তোর করা চাই। যা, একবার ভালো করে বলগে যা। রমেশ, সে বড় ভাই, তার কাছে হেঁট হতে তোর কোনো লজ্জা নেই। তাছাড়া এটা মানুষের এমনি দুঃসময় বাবা, যে কোনো লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই। লক্ষ্মী মানিক আমার, যা একবার, এখন বোধহয় সে বাড়িতেই আছে। রমেশ চুপ করিয়া রহিল। এই আগ্রহিতা সিজ্জের হেতুও তাহার কাছে সুস্পষ্ট হইল না, মন হইতে সংশয়ও ঘুচিল না। বিশ্বেশ্বরী আরও কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিলেন, বাইরে যারা বসে আছেন তাদের আমি তোর চেয়ে বেশি জানি, তাদের কথা শুনিস নে, আর আমার সঙ্গে তোর বড়দার কাছে একবার যাবি চল। রমেশ ঘাড় নাড়িয়া বলিল, না জ্যাঠাইমা, সে হবে না। আর বাইরে যারা বসে আছেন তারা যাই হন, তারাই আমার সকলের চেয়ে আপনার। সে আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহাবিস্ময়ে চুপ করিল।
তাহার মনে হইল জ্যাঠাইমার মুখখানি যেন সহসা চারদিকের সন্ধ্যার চেয়েও বেশি মলিন হইয়া গিয়াছে। খানিক পরে তিনি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, তবে তাই। যখন তার কাছে যাওয়া হতেই পারবে না, তখন আর সে নিয়ে কথা কই কি হবে। যা হোক, তুই কিছু ভাবিস নে বাবা, কিছুই আটকাবে না। আমি আবার খুব ভোরেই আসব, বলিয়া বিশেষরী তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। বেনির সহিত রমেশের ইতিমধ্যে দেখা হইয়া যে একটা কিছু হইয়া গিয়াছে, তাহা তিনি বুঝিলেন। তিনি যে পথে চলিয়া গেলেন, সেই দিকে চাহিয়া কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া রমেশ ম্লান মুখে যখন বাহিরে আসিল, তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, বাবাজি, বড়গিন্নি এসেছিলেন না? রমেশ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। শুনলুম ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন না? রমেশ তেমনি মাথা নাড়িয়া জবাব দিল, কারণ অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সময় ভাড়ারের চাবি নিজেই লইয়া গিয়াছিলেন। দেখলে ধর্মদাসদা, যা বলেছি তাই। বলি, মতলবটা বুঝলে বাবাজি? রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল, কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ্য করিয়া চুপ করিয়া রহিল। দরিদ্র দীনু ভট্টাচার্য তখনও যায় নাই, কারণ তাহার বুদ্ধিশুদ্ধি ছিল না। সে ছেলেমেয়ে লইয়া যাহার দয়া পেট ভরিয়া সন্দেশ খাইতে পাইয়াছিল, তাহাকে আন্তরিক দুটো আশীর্বাদ না করিয়া, সকলের সম্মুখে উচ্চকণ্ঠে তাহার ৭ পুরুষর স্তব স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিল না। সে ব্রাহ্মণ নিরীহ হবে বলিয়া ফেলিল, এ মতলব বোঝার শক্ত কি ভায়া? তালা বন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভাড়ার আর কারো হাতে না পড়ে? তিনি সমস্তই তো জানেন। গোবিন্দ বিরক্ত হইয়াছিল, নির্বোদ্ধের কথায় জ্বলে উঠিয়া তাহাকে একটা ধমক দিয়া কহিল, বোঝো না সোজো না, তুমি কথা কও কেন বলো তো? তুমি এসব ব্যাপারের কি বোঝো যে মানে করতে এসেছ? ধমক খাইয়া দিনুর নির্বুদ্ধিতা আরও বাড়িয়া গেল। সেও উষ্ণ হইয়া জবাব দিল, আরে, এতে বোঝাবুঝিটা আছে কোনখানে? শুনছেন না গিন্নিমা স্বয়ং এসে বন্ধ করে চাবি নিয়ে গেছেন। এতে কথা কইবে আবার কে? গোবিন্দ আগুন হইয়া কহিল, ঘরে যাও নে ভট্টাচ, যে জন্য ছুটে এসেছিলে, গোষ্ঠীবর্গ মিলে খেলে বাঁধলে, আর কেন ক্ষীরমোহন পরশু খেও, আজ আর হবে না। এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু লজ্জিত ও সংকুচিত হইয়া পড়িল। রমেশ ততধিক কুণ্ঠিত ক্রুদ্ধ হইয়া উঠিল। গোবিন্দ আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থেমে গেল। আপনার হল কি গাঙ্গুলি মশাই? যাকে তাকে এমন খামকা অপমান করছেন কেন? ভর্থিত হইয়া প্রথমত বিস্মিত হইল, কিন্তু পরক্ষণেই শুষ্ক হাসি হাসিয়া বলিল, অপমান আবার কাকে করলুম বাবাজি? ভালো, ওকেই জিজ্ঞাসা করে দেখো না, ঠিক সত্যি কথাই বলেছি কিনা। ও ডালে ডালে বেড়ায় তো আমি পাতায় পাতায় বেড়াই যে। দেখলে ধর্মদাসদা, দিনে বামনার আস্পর্ধ? আচ্ছা, ধর্মদাসদা কি দেখল তাহা সেই জানে, কিন্তু রমেশ এই লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্যি কথাই বলেছেন। আমি বড় গরিব, সে কথায় সবাই জানে। ওদের মতো আমার জমিজমা চাষবাস কিছুই নেই। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করেই আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলেপিলেদের কিনে খাবার ক্ষমতা তো ভগবান দেননি, তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে। কিন্তু মনে করো না বাবা, তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। তাই আমি তোমাকে নিশ্চয় বলছি বাবা, আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলুম, তিনি ওপর থেকে দেখে খুশিই হয়েছেন। হঠাৎ দিনুর গভীর শুষ্ক চোখ দুটো জলে ভরিয়া উঠিয়া টপ টপ করিয়া দুফোঁটা সকলের সম্মুখেই ঝরিয়া পড়িল। রমেশ মুখ ফিরিয়া দাঁড়াইল। দিনু তাহার মলিন ও শতছিন্ন উত্তরীয় প্রান্তে অশ্রু মুছাইয়া ফেলিয়া বলিল, শুধু আমিই নই বাবা, এদিকে আমার মতো দুঃখী গরিব যে যেখানে আছে, তারিণীদার কাছে হাত পেতে কেউ কখনো অমনি ফেরেনি। সে কথা কে আর জানে বলো? তার ডান হাতের দান বাঁ হাতটাও টের পেত না যে। আর তোমাদের জ্বালাতন করব না। নে মা খেদি, ওঠ হরিধন, চল বাবা ঘরে যাই, আবার কাল সকালে আসব। আর কি বলবো বাবা রমেশ, বাপের মতো হও, দীর্ঘজীবী হও। রমেশ তাহার সঙ্গে সঙ্গে পথে আসিয়া আর্দ্রকণ্ঠে কহিল, ভট্টাচার্যি মশায়, এই ২-৩ দিন আমার উপর দয়া রাখবেন। আর বলতে সংকোচ হয়, কিন্তু এ বাড়িতে হরিধনের মায়ের যদি পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করব। ভট্টাচার্যি মশাই ব্যস্ত হইয়া নিজের ২ হাতের মধ্যে রমেশের ২ হাত চাপিয়া ধরিয়া কাঁদ কাঁদ হইয়া বলিলেন, আমি বড় দুঃখী বাবা রমেশ, আমাকে এমন করে বললে যে লজ্জায় মরে যাই। ছেলে মেয়ে সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল। রমেশ ফিরিয়া আসিয়া মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতেই তিনি থামাইয়া দিয়া উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিলেন, এ যে আমার নিজের কাজ রমেশ, তুমি না ডাকলেও যে আমাকে নিজে এসেই সমস্ত করতে হতো।
তাই তো এসেছি। ধর্মদাসদা আর আমি 2 ভাই তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা। ধর্মদাস এইমাত্র তামাক খাইয়া কাশিতেছিল। লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কাশির ধমকে চোখমুখ রাঙা করিয়া হাত ঘুরিয়া বলি, শোন রমেশ, আমরা বেনি ঘোষাল নই, আমাদের জন্মের ঠিক আছে। তাহার কুৎসিত কথায় রমেশ চমকে উঠিল, কিন্তু আর রাগ করিল না। এই অত্যল্প সময়ের মধ্যেই সে বুঝিয়াছিল ইহারা শিক্ষা ও অভ্যেসের দোষে অসংকোচে কত বড় গর্হিত কথা যে উচ্চারণ করে তাহা জানেও না। জ্যাঠাইমার সস্নেহ অনুরোধে এবং তাহার ব্যথিত মুখ মনে করিয়া রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল। সকলে প্রস্থান করিলে সে বড়দার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল। বেনির চণ্ডীমণ্ডপের বাহিরে আসিয়া যখন উপস্থিত হইল তখন রাত্রি 8টা। ভিতরে যেন একটা লড়াই চলিতেছে। গোবিন্দ গাঙ্গুলির হাঁকাহাঁকিটাই সবচেয়ে বেশি। বাহির হইতেই তাহার কানে গেল, গোবিন্দ বাজি রেখে বলিতেছে, এ যদি না দুদিনে উচ্ছন্ন যায় তো আমার গোবিন্দ গাঙ্গুলির নাম তোমরা বদলে রেখো বেনিবাবু। না বাবি কাণ্ড কারখানা শুনলে তো, তারিণী ঘোষাল শিকি পয়সা রেখে মরেনি তা জানি, তবে এত কেন? হাতে থাকে করো, না থাকে বিষয় বন্ধক দিয়ে কে কবে ঘটা করে বাপের ছাদ্য করে তা তো কখন শুনিনি বাবা। আমি তোমাকে নিশ্চয় বলছি বেনিমাধববাবু, এ ছোড়া নন্দীদের গদি থেকে অন্তত 3,000 টাকা দেনা করেছে। বেনি উৎসাহিত হইয়া কহিল, তাহলে কথাটার বার করে নিতে হচ্ছে গোবিন্দ খুড়ো। গোবিন্দ স্বর মৃদু করিয়া বলিল, সবুর করো না বাবাজি, একবার ভালো করে ঢুকতেই দাও না, তারপরে। বাইরে দাঁড়িয়ে কেউ? এ কি রমেশ বাজাজি, আমরা থাকতে এত রাত্রিরে তুমি কেন বাবা? রমেশ সে কথার জবাব না দিয়া অগ্রসর হইয়া আসিয়া বলিল, বড়দা, আপনার কাছেই এলুম। বেনি থতমত খাইয়া জবাব দিতে পারিল না। গোবিন্দ তৎক্ষণাৎ কহিল, আসবে বই কি বাবা, 100 বার আসবে, এ তো তোমারই বাড়ি, আর বড় ভাই পিতৃতুল্য। তাই তো আমরা বেনিবাবুকে বলতে এসেছি, বেনিবাবু, তারিণীদার উপর মনোমালিন্য তার সঙ্গেই যাক। আর কেন, তোমরা 2 ভাই এক হও, আমরা দেখে চোখ জুড়োই। কি বলো হালদার মামা? ও কি দাঁড়িয়ে রইলে যে বাবা? কে আছিস রে, একখানা কম্বলের আসন টাসন পেতে দেনা রে। না বেনিবাবু, তুমি বলো ভাই, তুমি সব। তুমি আলাদা হয়ে থাকলে চলবে না। তাছাড়া বড় গিন্নি ঠাকরুন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন। বেনি চমকিয়াও ছিল। মা গিয়েছিলেন? এই চমকটা লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল, কিন্তু বাহিরে সে ভাব গোপন করিয়া নিতান্ত ভালু মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিল, শুধু যাওয়া কেন, ভাড়ার টাড়ার করা কর্ম যা কিছু তিনিই তো করছেন, আর তিনি না করলে করবেই বা কে? সকলে চুপ করিয়া রহিল। গোবিন্দ একটা দীর্ঘশ্বাস ফেললা বলিল, না, গায়ের মধ্যে বড় গিন্নি ঠাকরুনের মতো মানুষ কি আর আছে, না হবে? না বেনিবাবু, সামনে বললে খোসামত করা হবে, কিন্তু যেই যাই বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমার মা। এমন মা কি কারু হয়? বলিয়া পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া মনোভীর হইয়া রহিলেন। বেনি অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অস্ফুট কহিল, আচ্ছা। গোবিন্দ চাপিয়া ধরিল, শুধু আচ্ছা নয় বেনিবাবু, যেতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার উপরে। ভালো কথা, সবাই আপনারা তো উপস্থিত আছেন, নেমন্তন্নটা কিরকম করা হবে একটা ফর্দ করে ফেলা হোক না কেন? কি বলো রমেশ বাজাজি, ঠিক কথা কি না? হালদার মামা, ধর্মদাসদা চুপ করে রইলে কেন? কাকে বলতে হবে, কাকে বাদ দিতে হবে, জানো তো সব? রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজ বিনীত কণ্ঠে বলিল, বড়দা, একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। বেনি গম্ভীর হইয়া কহিল, মা যখন গেছেন তখন আমার যাওয়া না যাওয়া। কি বলো গোবিন্দ খুড়ো? গোবিন্দ কথা কহিবার পূর্বে এই রমেশ বলিল, আপনাকে আমি পীড়াপিড়ি করতে চাইনে বড়দা, যদি অসুবিধে না হয় একবার দেখে শুনে আসবেন। বেনি চুপ করিয়া রহিল। গোবিন্দ কি একটা বলিবার চেষ্টা করিতেই রমেশ উঠিয়া চলিয়া গেল। তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখিয়া ফিসফিস করিয়া বলিল, দেখলে বেনিবাবু কথার ভাবখানা? বেনি অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছিল কথা কহিল না। পথে চলিতে চলিতে গোবিন্দের কথাগুলো মনে করিয়া রমেশের সমস্ত মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। সে অর্ধেক পথ হইতে ফিরিয়া আসিয়া সেই রাত্রিরেই আবার বেনি ঘোষালের বাড়ির ভিতর প্রবেশ করিল। চণ্ডীমণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহল উদ্দাম হইয়া উঠিয়াছিল, কিন্তু সে শুনিতেও তাহার প্রবৃত্তি হইল না। সোজা ভিতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাহার ঘরের সুমুখের বারান্দায় অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন। এত রাত্রিরে রমেশের গলা শুনিয়া বিস্ময় আপন্ন হইলেন। রমেশ, কেন রে? রমেশ উঠিয়া আসিল। জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিলেন, একটু দাঁড়া বাবা,
একটা আলো আনতে বলে দি। আলোয় কাজ নেই জ্যাঠাইমা, তুমি উঠো না, বলিয়া রমেশ অন্ধকারেই একপাশে বসিয়া পড়িল। তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন, এত রাত্রিরে যে? রমেশ মৃদু কণ্ঠে কহিল, এখনও তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। তবেই মুশকিলে ফেললি বাবা, এরা কি বলেন? গোবিন্দ গাঙ্গুলি, চাটুজ্জে মশাই? রমেশ বাধা দিয়া বলিয়া উঠিল, জানি নে জ্যাঠাইমা, কি এরা বলেন, জানতেও চাইনে, তুমি যা বলবে তাই হবে। অকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, কিন্তু তখন যে বললি রমেশ, এরাই তোর সবচেয়ে আপনার। তা যাই হোক, আমার মেয়ে মানুষের কথায় কি হবে বাবা, এই গাঁয়ে যে আবার। আর এই গাঁয়েই কেন বলি, সব গাঁয়েই। এ ওর সঙ্গে খায় না, ও তার সঙ্গে কথা কয় না। একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না। কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়, এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই। রমেশ বিশেষ আশ্চর্য হইল না, কারণ এই কয়দিনের মধ্যেই সে অনেক জ্ঞান লাভ করিয়াছিল। তথাপি জিজ্ঞাসা করিল, কেন, এরকম হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা, যদি থাকি সেখানে আপনিই সব জানতে পারবি। কারুর সত্যিকার দোষ অপরাধ আছে, কারুর মিথ্যে অপবাদ আছে। তাছাড়া মামলা মকদ্দমা মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি। আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম রমেশ, তাহলে এত উদ্বেগ আয়োজন কিছুতে করতে দিতুম না। কি যে সেদিন হবে তাই কেবল আমি ভাবছি। বলিয়ে জ্যাঠাইমা একটা নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাসে যে কি ছিল তাহার ঠিক মর্মটি রমেশ ধরিতে পারিল না, এবং কাহারও সত্যিকার অপরাধী বা কি হইতে পারে তাহাও ঠাহর করিতে পারিল না। বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল, কিন্তু আমার সঙ্গে তো তার কোনো যোগ নেই, আমি একরকম বিদেশী বললেই হয়, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। তাই আমি বলি জ্যাঠাইমা, আমি দলাদলির কোনো বিচারই করব না, সমস্ত ব্রাহ্মণ শূদ্রই নিমন্ত্রণ করে আসব। কিন্তু তোমার হুকুম ছাড়া তো পারিনে, তুমি হুকুম দাও জ্যাঠাইমা। জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া বলিলেন, এরকম হুকুম তো দিতে পারিনে রমেশ, তাতে ভারী গোলযোগ ঘটবে। তবে তোর কথাও যে সত্যি নয় তাও আমি বলিনে, কিন্তু এ ঠিক সত্যি মিথ্যের কথা নয় বাবা। সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি করে ডেকে আনা যায় না। সমাজ যাই হোক, তাকে মান্য করতেই হবে, নইলে তার ভালো করবার মন্দ করবার কোনো শক্তিই থাকে না। এরকম হলে তো কোনো মতে চলতে পারে না রমেশ। ভাবিয়া দেখিলে রমেশ এ কথা যে অস্বীকার করিতে পারিত তাহা নহে, কিন্তু মাত্র যাকে বাইরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র এবং নিচাশয়তা তাহার বুকের মধ্যে আগুনের শিখার মতন জ্বলিতেছিল, তাই সে তৎক্ষণাৎ ঘৃণা ভরে বলিলা উঠিল, এই গায়ের সমাজ বলতে ধর্মদাস, গোবিন্দ, এরা তো? এমন সমাজের এক বিন্দু ক্ষমতাও না থাকে সেই তো ঢের ভালো জ্যাঠাইমা। রমেশের উষ্ণতা লক্ষ্য করিয়া পুনরাপি বলিলেন, শুধু এরা নয় রমেশ, তোমার বড়দা বেনিও সমাজের একজন কর্তা। রমেশ চুপ করিয়া রহিল। তিনি পুনরাপি বলিলেন, তাই আমি বলি, এদের মত নিয়ে কাজ করো গে রমেশ, সবেমাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরুদ্ধতা করা ভালো নয়। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া যে এইরূপ উপদেশ দিলেন, তীব্র উত্তেজনার মুখে রমেশ তাহা ভাবিয়া দেখিল না। কহিল, তুমি নিজে একমাত্র বললে জ্যাঠাইমা, নানান কারণে এখানে দলাদলির সৃষ্টি হয়। বোধহয় ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারো কোনো দোষ অপরাধের কথাই জানি নে, তখন কোনো লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। জ্যাঠাইমা একটুখানি হাসিয়া বলিলেন, ওরে পাগলা, আমি যে তোর গুরুজন, মায়ের মতো, আমার কথাটা না শোনাও তো তোর পক্ষে অন্যায়। কি করব জ্যাঠাইমা, আমি স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব। তাহার দৃঢ় সংকল্প দেখিয়া বিশ্বেশ্বরীর মুখ অপ্রসন্ন হইল, বোধহয় বা মনে মনে বিরক্ত হইলেন। বলিলেন, তাহলে আমার হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছল মাত্র। জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল, কিন্তু বিচলিত হইল না। খানিক পরে আস্তে আস্তে বলিল, আমি জানতুম জ্যাঠাইমা, যা অন্যায় নয় আমার সে কাজে তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে। আমার। তাহার কথাটা শেষ হবার পূর্বে বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিয়া উঠিলেন, কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ, যে আমি আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারব না। কথাটা রমেশকে আঘাত করিল, কারণ মুখে সে যাই বলুক, কেমন করিয়া তাহার সমস্ত অন্তঃকরণ কাল হইতেই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল, এখন দেখিল এ দাবির অনেক ঊর্ধ্বে তার আপন সন্তানের দাবি জায়গা জুড়িয়া বসিয়া আছে। সে ক্ষণকালমাত্র চুপ করিয়া থাকিয়াই উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল, কাল পর্যন্ত তাই জানতুম জ্যাঠাইমা, তাই তোমাকে তখন বলেছিলুম যা পারি আমি একলা করি, তুমি এসো না,
তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি। এই ক্ষুণ্ণ অভিমান জ্যাঠাইমার অগোচর রহিল না, কিন্তু আর জবাব দিলেন না। অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিলেন। খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন, তবে একটু দাঁড়াও বাছা, তোমার ভাড়ার ঘরের চাবিটা এনে দিই। বলিয়া ঘরের ভিতর হইতে চাবি আনিয়া রমেশের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। ঘণ্টা কয়েক মাত্র পূর্বে সে মনে মনে বলিয়াছিল, আর আমার ভয় কি, আমার জ্যাঠাইমা আছেন। কিন্তু একটা রাত্রিও কাটিল না, তাহাকে আবার নিঃশ্বাস ফেলিয়া বলিতে হইল, না, আমার কেউ নেই, জ্যাঠাইমাও আমাকে ত্যাগ করিয়াছেন। বাহিরে এইমাত্র শ্রাদ্ধ শেষ হইয়া গেছে। আসন হইতে উঠিয়া রমেশ অভ্যাগত দিগের সহিত পরিচিত হইবার চেষ্টা করিতেছে। বাড়ির ভিতরে আহারের জন্য পাতা পাড়িবার আয়োজন হইতেছে। এমন সময় একটা গোলমাল হাঁকাহাঁকি শুনিয়া রমেশ ব্যস্ত হইয়া ভিতরে আসিয়া উপস্থিত হইল। সঙ্গে সঙ্গে অনেকেই আসিল। ভিতরে রন্ধনশালার কপাটের একপাশে একটি ২৫-২৬ বছরের বিধবা মেয়ে জড়সড় হইয়া পিছন ফিরিয়া দাঁড়াইয়া আছে, এবং আরেকটি প্রৌঢ়ারমণী তাহাকে আগলাইয়া দাঁড়াইয়া ক্রোধে চোখ মুখ রক্তবর্ণ করিয়া চিৎকারে অগ্নিস্ফুলিঙ্গ বাহির করিতেছে। বিবাদ বাঁধিয়াছে পরাণ হালদারের সহিত। রমেশকে দেখিবা মাত্র প্রৌঢ়া চেঁচাইয়া প্রশ্ন করিল, হ্যাঁ বাবা, তুমিও তো গায়ের একজন জমিদার, বলি যত দোষ কি এই খেন্তি বামনির মেয়ের? মাথার ওপর আমাদের কেউ নেই বলে কি যতবার খুশি শাস্তি দেবে? গোবিন্দকে দেখাইয়া কহিল, ওই উনি মুখুজ্জে বাড়ির গাছ পিতিষ্টের সময় জরিমানা বলে স্কুলের নামে ১০ টাকা আমার কাছে আদায় করেননি কি? গাঁয়ের ১৬ আনা শেতলা পুজোর জন্য ২ জোড়া পাঠার দাম ধরে নেননি কি? তবে কতবার ওই এক কথা নিয়ে ঘাটাঘাটি করতে চান শুনি? রমেশ ব্যাপারটা কি কিছুই বুঝিতে পারিল না। গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল, মীমাংসা করিতে উঠিয়া দাঁড়াইল, একবার রমেশের দিকে একবার প্রৌঢ়ার দিকে চাহিয়া গম্ভীর গলায় কহিল, যদি আমার নামটাই করলে ক্ষান্ত মাসি, তবে সত্যি কথা বলি বাছা, খাতিরে কথা কইবার লোক এই গোবিন্দ গাঙ্গুলি নয়, সে দেশশুদ্ধ লোক জানে। তোমার মেয়ের প্রায়শ্চিত্তও হয়েছে, সামাজিক জরিমানাও আমরা করেছি, সব মানি, কিন্তু তাকে যজ্ঞিতে কাঠি দিতে তো আমরা হুকুম দিইনি। মরলে ওকে পোড়াতে আমরা কাঁধ দেব, কিন্তু ক্ষান্তমাসি চিৎকার করিয়া উঠিল, মরলে তোমার নিজের মেয়েকে কাঁধে করে পুড়িয়ে এসো বাছা, আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বলি, হ্যাঁ গোবিন্দ, নিজের গায়ে হাত দিয়ে কি কথা কও না? তোমার ছোট ভাত যে ওই ভাড়ার ঘরে বসে পান সাজছে, সে ৮ বছর মাস দেড়েক ধরে কোন কাশিবাস করে অমন হলদে রোবা সলতিটির মতো হয়ে ফিরে এসেছিল শুনি? সে বড় লোকের বড় কথা বুঝি? বেশি ঘেটিও না বাপু, আমি সব জারিজুরি ভেঙে দিতে পারি, আমরাও ছেলে মেয়ে পেটে ধরেছি, আমরা চিনতে পারি, আমাদের চোখে ধুলো দেওয়া যায় না। গোবিন্দ খ্যাপার মতো ঝাঁপাইয়া পড়িল, তবে রে হারামজাদা মাগি। কিন্তু ক্ষান্তমাগি একটুও ভয় পাইল না, বরং এক পা আগাইয়া আসিয়া হাত মুখ ঘুরাইয়া কহিল, মারবি না কি রে? খেন্তি বামনিকে ঘাটালে ঠক বাঁচতে গাঁ উজোর হয়ে যাবে, তা বলে দিচ্ছি। আমার মেয়ে তো রান্নাঘরে ঢুকতে যায়নি, দোরগোড়ায় আসতে না আসতে যে হালদার ঠাকুরপু খামকা অপমান করে বসল, বলি তার বেয়ামের তাঁতি অপবাদ ছিল নাকি? আমি তো আর আজকের নই গো, বলি আরও বলবো না, এতেই হবে। রমেশ কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ভৈরবাচার্য ব্যস্ত হইয়া ক্ষান্তর হাতটা প্রায় ধরিয়া ফেলিয়া সননয় কহিল, এতেই হবে মাসি, আর কাজ নেই। নিয়ে সুকুমারী, ওঠ মা, চল বাছা, আমার সঙ্গে ও ঘরে গিয়ে বসবি চল। পরাণ হালদার চাদর কাঁধে লইয়া সোজা খাড়া হইয়া উঠিয়া বলিল, এই বেশ্রে মাগিদের বাড়ি থেকে একেবারে তাড়িয়ে না দিলে এখানে আমি জলগ্রহণ করব না, তা বলে দিচ্ছি। গোবিন্দ, কালীচরণ, তোমাদের মামাকে চাও তো উঠে এসো বলছি। বেনি ঘোষাল যে তখন বলেছিল, মামা যেও না ওখানে, এমন সব খানকি নোটের কাণ্ডকারখানা জানলে কি জাত জন্ম খোয়াতে এই বাড়ির চৌকাট মারাই? কালী, উঠে এসো। মাতুলের পুনো পুনো আহ্বানেও কিন্তু কালীচরণ ঘাড় হেত করিয়া বসিয়া রহিল। সে পাটের ব্যবসা করে। বছর চালেক পূর্বে কলিকাতাবাসী তাহার এক গণ্যমান্য খরিদ্দার বন্ধু তাহার বিধবা ছোট ভগ্নেটিকে লইয়া প্রস্থান করিয়াছিল। ঘটনাটি গোপন ছিল না। হঠাৎ শ্বশুরবাড়িতে যাওয়া এবং তত হইতে তীর্থযাত্রা ইত্যাদি প্রসঙ্গে কিছুদিন চাপা ছিল মাত্র। পাছে সেই দুর্ঘটনার ইতিহাস এত লোকের সম্মুখে আবার উঠিয়া পড়ে, এই ভয়ে কালী মুখ তুলিতে পারিল না। কিন্তু গোবিন্দর গায়ের জ্বালা আদৌ কমে নাই। সে আবার উঠিয়া দাঁড়াইয়া জোর গলায় কহিল, যেই যাই বলুক না কেন, এই অঞ্চলে সমাজপতি হলেন বেনি ঘোষাল, পরাণ হালদার আর যদু মুখুজ্জে মহাশয়ের কান্না। তাদের আমরা তো কেউ ফেলতে পারব না। রমেশ বাবাজি সমাজের রমতে এই দুটো মাগিকে কেন বাড়ি ঢুকতে দিয়েছেন তার জবাব না দিলে আমরা এখানে জলটুকু পর্যন্ত মুখে দিতে পারব না। দেখতে দেখতে ৫-৭ জন ১০ জন চাদর কাঁধে ফেলে একে একে উঠিয়া দাঁড়াইল। ইহারা পাড়াগাঁয়েরই লোক। সামাজিক ব্যাপারে কোথায় কোন চাল সর্বাপেক্ষা লাভজনক ইহা তাদের অবিদিত নহে।
নিমন্ত্রিত ব্রাহ্মণ সজ্জনেরা যাহারা যা খুশি বলিতে লাগিল। ভৈরব এবং দীনু ভট্টাচার্য কাঁদ কাঁদ হইয়া বারবার ক্ষান্ত মাসিও তাহার মেয়ের একবার গাঙ্গুলীয় হালদার মহাশয়ের হাতে পায়ে ধরিবার উপক্রম করিতে লাগিল। চারিদিক থেকে সমস্ত অনুষ্ঠান ও ক্রিয়াকর্ম যেন লণ্ডভণ্ড হইবার সূচনা প্রকাশ করিল। কিন্তু রমেশ একটি কথা কহিতে পারিল না। একে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর, তাহাতে অকস্মাতেই অভাবনীয় কাণ্ড। সে পাংশুমুখে কেমন যেন একরকম হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। রমেশ! অকস্মাৎ এক মুহূর্তে সমস্ত লোকের সচকিত দৃষ্টি এক হইয়া বিশ্বেশ্বরীর মুখের উপর গিয়া পড়িল। তিনি ভাড়ার হইতে বাহির হইয়া কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মাথার উপর আঁচল ছিল, কিন্তু মুখখানি অনাবৃত্ত। রমেশ দেখিল, জ্যাঠাইমা আপনি কখন আসিয়াছেন, তাহাকে ত্যাগ করেন নাই। বাহিরের লোক দেখিল, ইনি বিশ্বেশ্বরী, ইনি ঘোষালমারির গিন্নিমা। পল্লীগ্রামের শহরের কড়া পর্দা নাই, তত্রাচ বিশ্বেশ্বরী বড়বাড়ির বধূ বলিয়াই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, যথেষ্ট বয়প্রাপ্তি সত্ত্বেও সাধারণত কাহারও সাক্ষাতে বাহির হইতেন না। সুতরাং সকলেই বড় বিস্মিত হইল। যাহারা শুধু শুনেছিল কিন্তু ইতিপূর্বে কখনো চোখে দেখে নাই, তাহারা তাহার আশ্চর্য চোখ দুইটির পানে চাহিয়া একেবারে অবাক হইয়া গেল। বোধ করে তিনি হঠাৎ ক্রোধবশেই বাহির হইয়া পড়িয়াছিলেন। সকলে মুখ তুলিবা মাত্রই তিনি তৎক্ষণাৎ থামের পার্শ্বে সরিয়া গেলেন। সুস্পষ্ট তীব্র আহ্বানে রমেশের বিহলতা ঘুচিয়া গেল। সে সম্মুখে অগ্রসর হইয়া আসিল। জ্যাঠাইমা আড়াল হইতে তেমনি সুস্পষ্ট উচ্চকণ্ঠে বলিলেন, গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দে রমেশ, আর হালদার মশাইকে আমার নাম করে বল যে আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এনেছি। শুকুবাড়িকে অপমান করবার তার কোনো প্রয়োজন ছিল না। আমার কাজকর্মের বাড়িতে হাঁকাহাঁকি চেঁচাচেঁচি গালিগালাজ করতে আমি নিষেধ করছি। যার অসুবিধে হবে তিনি আর কোথায় গিয়ে বসুন। বড় গিন্নির করা হুকুম সকলে নিজের কানেই শুনিতে পাইল। রমেশের মুখ ফুটিয়া বলিতে হইল না, হইলে সে পারিত না। ইহার ফল কি হইল তাহা সে দাঁড়াইয়া দেখিতেও পারিল না। জ্যাঠাইমাকে সমস্ত দায়িত্ব নিজের মাথায় লইতে দেখিয়া সে কোনোমতে চোখের জল চাপিয়া দ্রুতপদে একটা ঘরে গিয়া ঢুকিল। তৎক্ষণাৎ তাহার দুই চোখ থাপাইয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। আজ সারাদিন সে নিজের কাজে বড় ব্যস্ত ছিল। কে আসিল না আসিল তাহার খোঁজ লইতে পারে নাই। কিন্তু আর যেই আসুক, জ্যাঠাইমা যে আসতে পারেন ইহা তাহার সুদূর কল্পনারও অতীত ছিল। যাহারা উঠিয়া দাঁড়াইয়াছিল তাহারা আস্তে আস্তে বসিয়া পড়িল। শুধু গোবিন্দ গাঙ্গুলি ও পরাণ হালদার আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। কে একজন তাহাদেরকে উদ্দেশ্য করিয়া ভিড়ের ভিতর হইতে অস্ফুটে কহিল, বসে পড়ো না খুড়ো, 16খানা লুচি 4 জোড়া সন্দেশ কে কোথায় খাইয়ে দাইয়ে সঙ্গে দেয় বাবা। পরাণ হালদার ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু আশ্চর্য, গোবিন্দ গাঙ্গুলি সত্যিই বসিয়া পড়িল। তবে মুখখানা সে বরাবর ভারী করে রাখিল এবং আহারের জন্য পাতা পড়িলে তত্ত্বাবধানের ছুতা করিয়া সকলের সঙ্গে পঙ্ক্তিভোজনে উপবেশন করিল না। যাহারা ইহার ব্যবহার লক্ষ্য করিল তাহারা সকলেই মনে মনে বুঝিল গোবিন্দ সহজে কাহকে নিঃসৃতি দিবে না। অতপর আর কোনো গোলযোগ ঘটিল না। ব্রাহ্মণেরা যাহা ভোজন করিলেন তাহা চোখে না দেখিলে প্রত্যয় করা শক্ত, এবং প্রত্যেকেই ক্ষুদি পটল ন্যাড়া বুড়ি প্রভৃতি বাটির অনুপস্থিত বালক বালিকার নাম করিয়া যাহা বাঁধিয়া লইলেন তাহাও যৎকিঞ্চিৎ নহে। সন্ধ্যার পর কাজকর্ম প্রায় সারা হইয়া গেছে। রমেশ সদর দরজার বাহিরে একটা পেয়ারা গাছের তলায় অন্যমনস্কের মতো দাঁড়াইয়াছিল। মনটা তার ভালো ছিল না। দেখিল দীনু ভট্টাচার্য ছেলেদের লইয়া লুচিমণ্ডার গুরুভারে ঝুঁকিয়া পড়িয়া একরূপ অলক্ষ্যে বাহির হইয়া যাইতেছে। সর্বপ্রথম খেঁদির নজর পড়ায় সে অপরাধীর মতো থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়া শুষ্ক কণ্ঠে কহিল, বাবা, বাবু দাঁড়িয়ে। সবাই যেন একটু তড়সড় হইয়া পড়িল। ছোট মেয়েটির এই একটি কথা হইতেই রমেশ সমস্ত ইতিহাসটা বুঝিতে পারিল। পলাইবার পথ থাকিলে সে নিজেও পলাইত, কিন্তু সে উপায় না থাকিয়া আগাইয়া আসিয়া সহাস্যে কহিল, খেঁদি, এসব গার জন্য নিয়ে যাচ্ছিস রে? তাহাদের ছোট বড় পুটলিগুড়োর থেক সদুত্তর খেঁদি দিতে পারিবে না। আশঙ্কা করিয়া দিনু নিজেই একটুখানি শুষ্কভাবে হাসিয়া বলিলেন, পাড়ার ছোট লোকেদের ছেলেপিলেরা আছে তো, বাবা এঁঠো কাটাগুলো নিয়ে গেলে তাদের 2খানা 4খানা দিতে পারব। সে যাই হোক বাবা, কেন যে দেশশুদ্ধ লোককে গিন্নিমা বলে ডাকে তা আজ বুঝলুম। রমেশ তাহার কোনো উত্তর না করিয়া সঙ্গে সঙ্গে ফটকের ধার পর্যন্ত আসিয়া হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা ভট্টাচার্যী মশাই, আপনি তো এদিকের সমস্তই জানেন, এই গায়ে এত রেশারেশি কেন বলতে পারেন? দিনু মুখে একটা আওয়াজ করে বার দুয়েক ঘাড় নাড়িয়া বলিল, হায় রে বাবাজি, আমাদের কুঁয়াপুর তো পদে আছে। যে কাণ্ড এই কদিন ধরে খেঁদির মামার বাড়িতে দেখিয়ে এলুম, 20 ঘর বামুন কায়েতের বাস নেই, গায়ের মধ্যে কিন্তু 4টে দল, হরনাথ বিশ্বাস,
2টো বিলিতি আমরা পেরেছিল বলে তার আপন আর ভাগ্নেকে জেলে দিয়ে তবে ছাড়লে। সমস্ত গ্রামই বাবা এরকম, তাছাড়া মামলায় মামলায় একেবারে শতচ্ছিদ্র। খেন্দি, হরিধনের হাততে একবার বদলে নে মা। রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? প্রতিকার আর কি করে হবে বাবা, এ যে ঘোর কলি। ভট্টাচার্য একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে একটা কথা বলতে পারি বাবাজি, আমি ভিক্ষে শিক্ষে করতে অনেক জায়গাতেই তো যাই, অনেকে অনুগ্রহ করেন। আমি বেশ দেখেছি তোমাদের ছেলে ছোকরাদের দয়াধর্ম আছে, নেই কেবল বুড়ো বেটাদের। এরা একটু বাগে পেলে আরেকজনের গলায় পা দিয়ে জিভ ভার করে না ছাড়া দেয়। বলিয়া দিনু যেমনি ভঙ্গি করিয়া জিভ বাহির করিয়া দেখাইল, রমেশ হাসিয়া ফেলিল। দিনু কিন্তু হাসিতে যোগ দিল না, কহিল, হাসির কথা নয় বাবাজি, অতি সত্য কথা। আমি নিজেও প্রাচীন হয়েছি, কিন্তু তুমি যে অন্ধকার অনেক দূর এগিয়ে এলে বাবাজি। তা হোক ভট্টাচার্য মশাই, আপনি বলুন। কি আর বলবো বাবা, পাড়াগ্রাম মাত্রই এই রকম। এই গোবিন্দ গাঙ্গুলি, এ বেটার বাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। খ্যান্তিবামনি তোর মিথ্যে বলেনি, কিন্তু সবাই ওকে ভয় করে। জাল করতে, মিথ্যে সাক্ষী, মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর জুড়ি নেই। বেনিবাবু হাত ধরা, কাজেই কেউ একটি কথা কইতে সাহস করে না, বরং ওই 5 জনের জাত মেরে বেড়াচ্ছে। রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করে সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। রাগে তাহার সর্বাঙ্গ জ্বলা করিতেছিল। দিনু নিজেই বলিতে লাগিল, এই আমার কথা তুমি দেখে নিও বাবা, খ্যান্তিবামনি সহজে নিস্তার পাবে না। গোবিন্দ গাঙ্গুলি পরাণ হালদার 2-2 ভীমরুলের চাকে খোঁচা দেওয়া কি সহজ কথা? কিন্তু যাই বলো বাবা, মাগির সাহস আছে। আর সাহস থাকবে নাই বা কেন? মুড়ি বেচে খায়, সব ঘরে যাতায়াত করে, সকলের সব কথা টের পায়। ওকে ঘাটালে কেলেঙ্কারির সীমা পরিসীমা থাকবে না, তা বলে দিচ্ছি। অনাচার আর কোন ঘরে নেই বলো? বেনিবাবুকেও। রমেশ আবার বাধা দিয়া বলিল, থাক, বড়দার কথার আর কাজ নেই। দিনু অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, থাক বাবা, আমি দুঃখী মানুষ, কারোরই কথার আমার কাজ নেই। কেউ যদি বেনিবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন। রমেশ আবার বাধা দিয়া কহিল, ভট্টাচার্য মশাই, আপনার বাড়ি কি আরও দূরে?